জীবনের অনেক শিক্ষা খেলার মাঠ থেকেই পাওয়া যায়, এই কথাটা তো বলে গেছেন বহু জ্ঞানী গুণীজন। মানুষের সভ্যতার একেবারে সূচনা লগ্ন থেকে শুরু খেলাধুলোর ইতিহাস। নানা রকম খেলার রকম সকম তো নানা রকম। আজ আমরা একটু অন্যরকম দুটো খেলার অতীত বর্তমান নিয়ে একটু চর্চা করব। এই দুটো এমন খেলা যেখানে মানুষের সঙ্গী হয় না মানুষেরা। এর মধ্যে একটি হলো বুলফাইট, যে খেলায় মানুষের সঙ্গে যুদ্ধে নামে তেজি পূর্ণবয়স্ক ষাঁড়, আর অন্যটি পোলো। এটা এমন একটা খেলা যেখানে মানুষ খেলোয়াড়দের পিঠে চাপিয়ে মাঠময় ছুটে বেড়ায় ঘোড়ারাও। তাহলে প্রথমে চলুন যাওয়া যাক বুলফাইটের রিংয়ে, দেখা যাক ষাঁড় আর মানুষের যুদ্ধ। আসুন দেখি ষাঁড়ের আক্রমণের হাত থেকে কিভাবে নিজেদের রক্ষা করছেন মাতাদোররা। বুলফাইট বা ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই মূলত ইউরোপের দেশ স্পেনের ঐতিহ্য। এই খেলাকে দেওয়া হয়েছে স্পেনের জাতীয় খেলার মর্যাদা। তবে স্পেন ছাড়া বিশ্বের আরও কয়েকটি দেশে এই খেলাটির চল আছে, বিশেষ করে সেসব দেশে যে দেশগুলি এক সময়ে ছিল স্পেনের উপনিবেশ। যদিও দেশভেদে খেলাটির নিয়ম কানুন আলাদা আলাদা রকম। স্পেনে বুলফাইটের রিংয়ে ষাঁড়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নামতে হয় মানুষকে, তাকে বলা হয় মাতাদোর। স্প্যানিশ ভাষায় কথাটির অর্থ হলো হত্যাকারী। লড়াইয়ের শেষ পর্বে ফাইটিং এরিনা অর্থাৎ রিংয়ের ভেতরেই মাতাদোর একটি ধারালো তলোয়ারের সাহায্যে মেরে ফেলে ষাঁড়টিকে। ইউরোপের আরেকটি দেশ পর্তুগালেও বুলফাইট বেশ জনপ্রিয় খেলা, তবে সেখানে রিংয়ের ভেতরে ষাঁড়কে মেরে ফেলা বেআইনি কাজ, এই কাজ করা যায় না। এছাড়া ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ, বিশেষত পেরু, মধ্য আমেরিকার দেশ মেক্সিকো, এশিয়া মহাদেশের কোরিয়া, জাপান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুলফাইটের আসর বসে নিয়মিত। তবে এশিয়ার দেশগুলিতে মানুষের সঙ্গে ষাঁড়ের লড়াই হয় না, তার বদলে বুলফাইটের রিংয়ের ভেতর চলে দুটি ষাঁড়ের লড়াই। দুই পূর্ণবয়স্ক ষাঁড়ের লড়াই দেখতে ফাইটিং এরিনায় হাজির মানুষজনের উত্তেজনা তুঙ্গে ওঠে। বুলফাইটিং বা ষাঁড়ের লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো এবং বিতর্কিত। আজ থেকে প্রায় 600 বছর আগে মধ্যযুগের ইউরোপে যখন রেনেসা অর্থাৎ নবজাগরণ শুরু হয়েছিল, শিল্প সাহিত্য থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রে, তখন সেই আন্দোলনের বহু অগ্রণী ব্যক্তিত্বের পক্ষ থেকে বুলফাইটিংকে প্রচুর গালমন্দ করার পাশাপাশি অবিলম্বে এই খেলাকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল, যদিও তাতে শেষ পর্যন্ত তেমন কোনো কাজ হয়নি। ইতিহাসের পাতায় বরং এই সাক্ষ্য দিচ্ছে যে সেই সময় স্পেনীয় সমাজের এলিট ক্লাস অর্থাৎ অভিজাত বর্গের কাছে এই ষাঁড়ের লড়াই ছিল রীতিমতো উপভোগ আর উদযাপনের বিষয়। বুলফাইটের পক্ষ আর বিপক্ষে স্পেনের গত 200 বছর ধরে বহু বিতর্ক হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে বর্তমানে স্পেনের অধিকাংশ শহরে বুলফাইটিং নিষিদ্ধ করা হয়েছে। হাতে গোনা কয়েকটি জায়গাতেই এই খেলা আজও চলে এবং সেটাও মূলত বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য। আজকের দিনে এটা জেনে অনেকেই অবাক হতে পারে। আর তীক্ষ্ণ লেখনির মাধ্যমে 1789 সালে দুনিয়া কাঁপানো ফরাসি বিপ্লবের অন্যতম অনুপ্রেরণা জাক রুসো এবং বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম সেরা ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন বুলফাইটের কট্টর সমর্থক। তাদের মতে বুলফাইট হচ্ছে বিশ্বের দরবারে স্পেনের জাতিগত আত্মপরিচয়ের নিশান। হেমিংওয়ে তো এমনও বলেছিলেন যে বুলফাইটিং হচ্ছে চূড়ান্ত পর্যায়ের একটা আর্ট ফর্ম, যেখানে আর্টিস্ট অর্থাৎ মাতাদোরের শেওরের কাছে দাঁড়িয়ে থাকে মৃত্যুদূত। স্পেনের পুরনো দিনের ঐতিহ্যবাহী বুলফাইটের আসরে মুখোমুখি যুদ্ধে নামে 3 জোড়া অর্থাৎ মোট 6টি ষাঁড় আর 3 জন মাতাদোর। প্রত্যেক মাতাদোরকে সামলাতে হয় 2টি করে ষাঁড়কে।
যুদ্ধের শেষে প্রত্যেক মাতাদরকে মেরে ফেলতে হয় ওই ষাঁড় দুটিকে। কখনো আবার 6টি ষাঁড় আর 2জন মাতাদরকে নিয়েও সাজানো হয় বুল ফাইটের আসর। তবে সবসময় যে মাতাদররাই এই যুদ্ধে জয়ী হয় এমন ভেবে নেওয়াটা মোটেই ঠিক হবে না। বুল ফাইটিং এর রিংয়ে মারাত্মক জখম হয়ে মাতাদরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এমন ঘটনাও বিরল নয়। কিছু ক্ষেত্রে মাতাদরদের মৃত্যু পর্যন্ত হয়েছে। বুল ফাইটের আসর বসে সাধারণত বিকেল বেলায়, আর সেদিন সকাল বেলায় লটারির মাধ্যমে ঠিক হয় কোন মাতাদরের সঙ্গে কোন ষাঁড় ফাইট করবে। বুল ফাইট যেসব দেশে জনপ্রিয় খেলা, সেসব দেশের মানুষের সঙ্গে ষাঁড়ের লড়াই দেখতে দর্শকরাও ভিড় জমান বেশ ভালো সংখ্যায়। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। বুল ফাইটের রিংকে স্পেনীয় ভাষায় বলা হয় প্লাজা ডি টোরোস। বুল ফাইটের ষাঁড় কিন্তু মোটেই আমাদের চেনা জানা ষাঁড় নয়। বিশেষ এক প্রজাতির ষাঁড়কে বেশ কয়েক শতাব্দী ধরে শুধুমাত্র এই খেলার জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিশেষ প্রজাতির ষাঁড়কে যত্ন নিয়ে বড় করে তোলা হয়, তাদের এই খেলার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রজাতির পূর্ণবয়স্ক একটি ষাঁড়ের ওজন হয় 600 থেকে 700 কেজি। স্পেনের বুল ফাইটিং এর মরশুম শুরু হয় সাধারণত মার্চ মাসের শেষ দিক থেকে আর শেষ হয় অক্টোবরের শেষ দিকে। একে বলে লা টেম্পোরাদা। গোটা মরশুমের পারফরমেন্সের ভিত্তিতে সেরা বলে বিবেচিত হন যে মাতাদররা, তারা এরপর চলে যান ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে। পেরুর রাজধানী লিমা শহরেও বসে জমজমাট বুল ফাইটের আসর। সেসব আসরে পালা সাঙ্গ করে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোয় ডিসেম্বর আর জানুয়ারি মাসের বুল ফাইটিং এর আসরে যোগ দেওয়ার পর শেষ হয় মাতাদরদের যুদ্ধের মরশুম। কোন মাতাদর কটি যুদ্ধে জিতেছেন সেই পরিসংখ্যানের ভিত্তিতে স্পেনে নির্ধারিত হয় সর্বকালের সেরা মাতাদরদের তালিকা। 21 শতকে স্পেনে এরকম একজন গ্রেট মাতাদর হলেন জুলিয়ান লোপেজ এসকোবার, যিনি এল জুলি নামে বেশি পরিচিত। আসুন আর একবার দেখে নিই কিভাবে এই বিখ্যাত মাতাদর নিজেকে মারমুখী ষাঁড়ের হাত থেকে বাঁচিয়ে নিচ্ছেন। বুল ফাইটিং এর এরিনা থেকে এবার যাওয়া যাক পোলো খেলার মাঠে। ঘোড়ার পিঠে চড়ে খেলতে হয় পোলো। এই খেলায় সাধারণত 2 দলে থাকে 4 জন করে খেলোয়াড়। ছোট করে ছাটা ঘাসের মাঠে একটা কাঠের বলকে ম্যালেট অর্থাৎ পোলো স্টিক দিয়ে আঘাত করে বিপক্ষের গোলপোস্টের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। এইভাবে খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে যে দলগুলি বেশি সংখ্যায় গোল করতে পারে তাদেরই বিজয়ী বলে ঘোষণা করা হয়। পোলো খেলার ইতিহাস বেশ প্রাচীন। সেই ইতিহাস জানার আগে আসুন একবার ঘুরে আসি পোলো খেলার মাঠ থেকে। ঐতিহাসিক ও গবেষকদের মতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে প্রথম খ্রিস্টাব্দের মধ্যে, তার মানে আজ থেকে প্রায় 2500 বছর আগে পোলো খেলার চল শুরু হয়। সেই সময় আজকের ইরানের নাম ছিল পার্সিয়া। পার্সিয়ার শাসকদের অধীনে গড়ে উঠেছিল এক বিরাট সাম্রাজ্য। এই সাম্রাজ্যের নিরাপত্তার জন্য পার্সিয়ার শাসকেরা গড়ে তুলেছিলেন বড় আকারের এক প্রশিক্ষিত সেনাবাহিনী। পার্সিয়ার সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষীদের প্রশিক্ষণের সময় ঘোড়ার পিঠে চেপে নানা রকম শারীরিক কসরতের অভ্যাস করতে হতো।
এভাবেই ধীরে ধীরে পোলো খেলার উৎপত্তি হয় বলে গবেষকদের গবেষণায় উঠে এসেছে। তবে এই খেলা কিন্তু শুধু সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে আটকে থাকেনি। ধীরে ধীরে ইরানের অভিজাত শ্রেণীর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে পোলো। তারপর এই খেলা ছড়িয়ে পড়ে চীন, তিব্বত, আরব দেশগুলি সহ জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি আমেরিকাতেও। ভারতে পোলো খেলা এসেছিল মুসলিম শাসকদের হাত ধরে, যদিও পরবর্তীকালে ব্রিটিশ শাসকেরা এই খেলাকে জনপ্রিয় করে তোলে। আসামে চা বাগানগুলির ব্রিটিশ মালিক ও ম্যানেজাররা প্রথম এই পোলো খেলাকে একটা নিয়মিত ইভেন্টে পরিণত করে। 1859 সালে আসামের শিলচরে তৈরি হয় ভারতের প্রথম পোলো ক্লাব। এর কয়েক বছরের মধ্যেই কলকাতায় গড়ে ওঠে দ্য ক্যালকাটা পোলো ক্লাব। সেই সময়ে কলকাতা ছিল ভারতের রাজধানী শহর। এরপর বেশ দ্রুতগতিতে তৎকালীন ব্রিটিশ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এই পোলো খেলা। এই খেলার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 1886 সালে। তাতে ফাইনাল ম্যাচ খেলে আমেরিকা ও ইংল্যান্ড। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্রিটিশদের হাত থেকে পোলো খেলার রাশ চলে যায় আমেরিকানদের হাতে। ব্রিটিশদের পোলো ছিল ধীর মন্থর গতির, তাতে খেলার উত্তেজনার থেকে আদব কায়দা মেনে চলার ব্যাপারটা গুরুত্ব ছিল বেশি। আমেরিকার হাতে পোলো খেলার রাশ চলে আসার পর এই খেলার গতি বেড়ে যায় অনেকটাই। পোলো খেলার মাঠ সাধারণত আয়তনে বেশ বড় হয়। আন্তর্জাতিক পোলো খেলার মাঠের আয়তন 274.3 মিটার লম্বা এবং প্রায় 150 মিটার চওড়া, অর্থাৎ 3টি ফুটবল খেলার মাঠের আয়তনের সমান একটি পোলো খেলার মাঠের আয়তন। মাঠটিকে সমান দুটি ভাগে ভাগ করা হয়। 2 অর্ধে থাকে 2 দল, প্রত্যেক অর্ধে থাকে একটি করে গোল পোস্ট। পোলো ম্যাচ পরিচালনা করার জন্য মাঠের মধ্যে থাকেন 2 জন আম্পায়ার আর মাঠের বাইরে থাকে একজন রেফারি। মাঠের মধ্যে যে 2 জন আম্পায়ার থাকেন তারাও থাকেন ঘোড়ার পিঠেই। আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো পোলো ম্যাচ থেকে 6টি পর্ব। প্রতিটি পর্বের সময়সীমা হয় 7.5 মিনিট। প্রত্যেক পোলো প্লেয়ারের মাথায় থাকে হেলমেট, পায়ে থাকে বিশেষ ধরনের জুতো। প্রত্যেকের জামা বা জার্সিতে লেখা থাকে নম্বর। 4 জন পোলো খেলোয়াড়ের মধ্যে 4 নম্বর প্লেয়ারের দায়িত্বে থাকে গোল রক্ষা করার, 1 নম্বরের দায়িত্ব থাকে গোল করার, 2 আর 3 নম্বরের কাজ থাকে বিপক্ষের প্লেয়ারের কাছ থেকে বল কেড়ে নিয়ে 1 নম্বর প্লেয়ারের কাছে বল পাঠিয়ে দেওয়ার। পোলো খেলার ঘোড়াকে বলা হয় পনি। বিশেষ প্রজাতির এই ঘোড়া দেখা মেলে আর্জেন্টিনা আর আমেরিকার রকি মাউন্টেন এলাকায়। পোলো একটি অলিম্পিক স্পোর্টস। এর একটা রকম ফের আছে, তার নাম ওয়াটার পোলো। সেই খেলার নিয়মকানুন কিন্তু অনেকটাই আলাদা। ওয়াটার পোলো খেলা হয় জলে, মূলত সুইমিং পুলে। খেলোয়াড়দের সাঁতার কেটে হাত দিয়ে বল ধরে গোল করতে হয়, কিন্তু তার কথা না হয় পরে কখনো বলা যাবে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।